This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখতে হবে, আইপ্যাক মামলার শুনানিতে এজেন্সিকে ভয় দেখানোর অভিযোগ, এজেন্সিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পাল্টা অভিযোগ রাজ্যের। 18ই মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। হোলির পরেই শুনানির আবেদন জানান সলিসিটর জেনারেল। কেন্দ্রের আর্জি মেনে 18ই মার্চ মামলার পরবর্তী শুনানি। এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসএলপিটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনার রিজয়েন্ডার ফাইল করবে বলে। তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। অতএব এর পরের দিন মেনটেনেবিলিটি আগে শুনবে, তারপরে মেরিটে যা বলার আছে তা শুনবে। তা ম্যাটার 18 মার্চে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম নিয়েছে, ইডি নিজের টাইম নিয়েছে। আপনি কথা বলছেন কি কমফোর্টেবল আছেন আপনার এই দলের পর ডেট দেওয়া? আপনাকে আমি কয়েকবার শুনলাম আপনি না না, দোলের আগে না দোলের পর। আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না, আমাদের তো কাজ আসে না। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত আজকে শুনানি শুরু, তার কিছুক্ষণের মধ্যেই 18ই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হলো। মূলত কোন কোন কারণ এবং আজকে লেটেস্ট কোন জায়গায় তাহলে এখনো পর্যন্ত বিষয়টা দাঁড়িয়ে রইল পরবর্তী শুনানির আগে? দেখো, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আজকে পর্যন্ত মোট 3বার এই মামলা মুলতবি হলো। প্রথম দুদিন কপিল সিব্বল, তিনি রাজ্য সরকারের তরফে আইনজীবী, কপিল সিব্বল তিনি অসুস্থ ছিলেন, সেই কারণে মামলার শুনানি হয়নি। এবারে আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বললেন যে রাজ্য সরকার যে হলফনামা জমা দিয়েছে, তৃণমূল নেত্রী যে হলফনামা জমা দিয়েছে, বা অন্যান্য শীর্ষ আধিকারিকদের যে হলফনামা জমা পড়েছে, সেই হলফনামা খতিয়ে দেখে তারা পাল্টা রিজয়েন্ডার ফাইল করতে চায় এবং সেই রিজয়েন্ডার তারা আজই ফাইল করবেন। স্বাভাবিকভাবেই আজ যে শুনানি হচ্ছে না সেই বিষয়টি প্রথমেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী তিনি বলেন যে এজেন্সিকে এক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু তিনি উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সে। তিনি বলেন যে একথা ঠিক নয়, এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে। আর ঠিক এর মধ্যেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আবেদন করেন যে হোলির পরে শুনানি করা হোক, যা বিচারপতিরা মেনে নিয়েছেন, এবং সেক্ষেত্রে রিজয়েন্ডার ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের তরফে বা যে হলফনামা ইতিমধ্যেই জমা পড়েছে তার প্রেক্ষিতে ইডির যে অবস্থান তা জানিয়ে পাল্টা হলফনামা জমা দেওয়া হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণভাবে বলেন যে এক্ষেত্রে সব পক্ষকে সিরিয়াস হতে হবে, এবং তুষার মেহতা তিনিও পাল্টা জানান যে সিরিয়াস বলেই তিনি ইন পার্সন, তিনি ফিজিক্যালি এসে এখানে উপস্থিত আছেন। অর্থাৎ মামলা সিরিয়াসনেস নিয়ে একটা প্রশ্ন উঠছিল। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়ে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মামলার মেনটেনেবিলিটি। তা নিয়ে প্রশ্ন তোলা হয়, কেন মেনটেনেবিলিটি? প্রথমত, ইডি এক্ষেত্রে মামলা করতে পারে কিনা। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, সেখানে মামলার শুনানি শেষ না হওয়ার আগেই তারা বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তার প্রতিক্রিয়া। দেবজিৎ বাবু, কেন্দ্রের আর্জি মেনে 18ই মার্চ মামলার পরবর্তী শুনানি, কি বলবেন? এইসব চোর পুলিশ খেলা আর আমাদের ভালো লাগছে না। কে কোথায় কি করছেন, কোথায় কি হলফনামা দেবেন, কবে শুনানি পিছবে, এসব নিয়ে বাঙালি আর উৎসাহিত নয়। বাঙালি জানে কে সবুজ ফাইল চুরি করেছিল, কে ল্যাপটপ ছিনতাই করে বেরিয়ে গেছে, কার নম্বর 3টে নম্বর গাড়ির নম্বর। এটা তো কেন্দ্রের তরফ থেকে শুনানি পিছনোর আর্জি জানানো হয়েছে। আমি আবারও বলছি, কেন্দ্রের তরফ থেকে হোক, যার তরফ থেকে হোক না কেন, পশ্চিমবঙ্গের বাঙালি আর এইসব নিয়ে আগ্রহী নয়। এটা কেন্দ্রের তরফ থেকে, মানে ইডির তরফ থেকে। বলুন কেন্দ্র কোথায়? ইডির তরফ থেকে। ইডির এইসব চোর পুলিশ খেলা, এসব নিয়ে আমরা বাঙালিরা আর আগ্রহী নই। আমরা জানি কে চুরি করেছে, সমস্ত কিছু মানুষের দৃশ্যমানতায় আছে। কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলি দেবজিৎ বাবু, এটা তো সলিসিটর জেনারেল নিজে এই আর্জি জানিয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। আমি আরো একবার জ্যোতির্ময় কর্মকারের কাছে যাবো। জ্যোতির্ময়, তাহলে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেবজিৎ বাবুর সাথে কথা বলছিলাম, বিজেপির প্রধান মুখপাত্র। তিনি বললেন যে তিনি কয়েকটা বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বললেন যে এই মুহূর্তে এই যে চাপানুতর চলছে, এটা নিয়ে
মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে, এই ডিলেটাতে আগ্রহ হারিয়ে ফেলছে। জ্যোতির্ময় শোনা যাচ্ছে না? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরো একবার দর্শকদের জানাবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। আইপ্যাক মামলার শুনানিতে এজেন্সিকে ভয় দেখানোর অভিযোগ, এজেন্সিকে হাতিয়ার হিসেবে পাল্টা ব্যবহারের অভিযোগ রাজ্যের 18ই মার্চ মামলার পরবর্তী শুনানি। হোলির পরে শুনানির আবেদন করেন সলিসিটর জেনারেল। কেন্দ্রের আর্জি মেনে আগামী 18ই মার্চ মামলার পরবর্তী শুনানি। আগামী 18ই মার্চ মামলার পরবর্তী শুনানি। আইপ্যাক মামলার শুনানিতে এজেন্সিকে ভয় দেখানোর অভিযোগ, এজেন্সিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পাল্টা অভিযোগ রাজ্যের। 18ই মার্চ মামলার পরবর্তী শুনানি। প্রথম দিনই বলেছিলাম এই মামলা নির্বাচনের আগে শুনানি হবে না, কোনো না কোনো বাহানায় এই মামলা নির্বাচনোত্তরকালে শেষ পর্যন্ত দুপক্ষই তারা বসে মিটিয়ে নেবে। দেখছেন না যেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই বলে লম্পদম্প করলেন, তারপর ঠিক 3-4 দিন আগে একটা এফআইআর করে দিলেন অফিসারদের ফাঁসিয়ে দিয়ে। এগুলো বুঝতে হবে, মুখ্যমন্ত্রী যা করেছেন পরিকল্পনা করেই করেছেন, ইডিও তার এই পরিকল্পনা সার্থক করতে সাহায্য করেছেন। তা নাহলে ইডি তক্ষুনি তাকে গ্রেপ্তার করতে পারতেন তার আইনগত অধিকার প্রয়োগ করে। এখন চলবে এইসব ছেলে খেলা, তু মায় হবে, ভাববে, লোককে বোঝাবে যে আমরা কত বিরোধী। রাখবো এই মুহূর্তের বড় আপডেট। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, পরবর্তী শুনানি 18ই মার্চ। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে আরো একবার রয়েছেন। জ্যোতির্ময়, তাহলে আমি সার্বিকভাবে জানতে চাইবো, এই যে আইপ্যাক মামলার শুনানিতে এজেন্সিকে ভয় দেখানোর অভিযোগ উঠছে, আবার এজেন্সিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পাল্টা অভিযোগ রাজ্যের, মূলত কোন কোন কারণে আগামী 18ই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হলো? দেখো, যেদিকে নজর থাকছে তা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত মোট 3 বার এই মামলা অ্যাডজন হয়ে গেল। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে কখনো কপিল সিব্বল তিনি অসুস্থ থাকছেন, কখনো স্বয়ং সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সময় চেয়ে নিচ্ছেন যে নতুন করে যা যা হলফনামা রাজ্যের তরফে জমা পড়েছে সেই হলফনামা খতিয়ে দেখে রিজয়েন্ডার ফাইল করার জন্য তাদের কিছুটা টাইম চাই। স্বাভাবিকভাবেই স্বয়ং সলিসিটর জেনারেল তিনিই দাবি করেন যে এই মামলা যেন হোলির পরে শোনা হয় এবং সব পক্ষ এই মামলার এই আবেদন সম্পূর্ণভাবে মেনে নিয়েছে। 18ই মার্চ পরবর্তী দিন ধার্য হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন? এক্ষেত্রে সরাসরিভাবে সুপ্রিম কোর্টে এই মামলা ফাইল করা যায় কিনা তা নিয়ে প্রথমেই প্রশ্ন তোলা হয়েছিল। প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ইডি, সেখানে মামলার হিয়ারিং পেন্ডিং রেখে তারা সুপ্রিম কোর্টে চলে আসেন। স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়া বা এই পদক্ষেপ আদৌ আইনের চোখে বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেই মেনটেনেবিলিটির ইস্যু তুলে আনা হয়েছে, যে বিষয়টি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে। কিন্তু যখন আজকে এই পর্ব চলছে তার মধ্যেই মন্তব্য করা হয় রাজ্য সরকারের আইনজীবীর তরফে যে এজেন্সিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি এই অভিযোগ কিন্তু হলফনামাতেও উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে কেন্দ্রীয় এজেন্সি, এবং বিরোধী শাসিত রাজ্যগুলোতেই মূলত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা সব থেকে বেশি। স্বাভাবিকভাবেই যখন এই মন্তব্য করা হয় তখন ভিডিও কনফারেন্সে ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি বলেন যে এ কথা একেবারেই ঠিক নয়, বরং এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু কোনো বিষয়টি নিয়েই আজকে হিয়ারিং হয়নি, পরবর্তী হিয়ারিং হবে 18ই মার্চ। আর এর মধ্যেই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এই মামলার ক্ষেত্রে সকলকে সিরিয়াস হতে হবে, এবং তারপরেই সঙ্গে সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে তিনি সিরিয়াস বলেই তিনি নিজে ফিজিক্যালি উপস্থিত রয়েছেন। অর্থাৎ দুই পক্ষই সিরিয়াস কিনা তা নিয়ে যে জনমানুষে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এই বিভিন্ন ধরনের বক্তব্য। ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর পাল্টা হলফনামায় বিস্ফোরক অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তল্লাশি চলাকালীন বল প্রয়োগ করে ঢোকেন মুখ্যমন্ত্রী, জোর করে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, হলফনামায় এমনটা দাবি ইডির। আইপ্যাক তল্লাশির সঙ্গে রাজনীতির যোগ নেই, তৃণমূলের সঙ্গে আইপ্যাকের যোগাযোগের ভিত্তিতে তল্লাশি হয়নি, কেন্দ্রীয় এজেন্সির মৌলিক অধিকার খর্ব করা হয়েছে, হলফনামায় দাবি করেছে ইডি। পাল্টা এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার করার অভিযোগ রাজ্যের তরফ থেকে। কোর্টে সেদিন তারা বলতে পারলেন না, তাদের বলার জন্য আরো এতদিন টাইম চাইতে হলো একটা সামান্য ঘটনা বলতে। আমরা কিন্তু সেই দিন আমাদের পক্ষ থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় যা যা হলফনামা দেবে জানিয়ে দিয়েছিলেন, সেদিন তার বিরোধিতা করার সাহস হয়নি। নিশ্চয়ই এই বা কারা তার চিত্রনাট্য লিখে দিচ্ছে এবং সেই মতো হচ্ছে, সেটা দেশের মানুষ নিশ্চয়ই দেখবে। আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা অভিযান, এটা নিয়ে আর বোধহয় দেশের মানুষের কোনো সন্দেহ নেই। রোগী মৃত্যু ঘিরে বনগাঁর বেসরকারি নার্সিংহোমে ধুন্ধুমার কাণ্ড। রোগী মৃত্যুর ঘটনায় বনগাঁর একটি নার্সিংহোমে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। নার্সিংহোমে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজন। বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। গত 12ই ফেব্রুয়ারি ভাঙা গোড়ালির অপারেশনের জন্য ভর্তি হন 66 বছরের সুচিত্রা বিশ্বাস। তার পরিবারের লোকজন অভিযোগ করেছেন যে গতকাল রোগীর সঙ্গে দেখা করতে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। পরে রোগীর মৃত্যুর কথা নার্সিংহোমের তরফ থেকে জানানো হয়। পাল্টা গাফিলতির অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষ যদিও উড়িয়ে দিয়েছে। রোগী আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে। অপারেশনের পর অবস্থার অবনতিতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, মানে নার্সিংহোমের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের মেইন কমপ্লেন যেটা ছিল যে গাফিলতির জন্য আমাদের পেশেন্ট আজকে এক্সপায়ার করেছে। যেহেতু আমাদের স্যার বারবার করে কালকে আশ্বাস দিয়ে দিয়েছিলেন যে আমাদের একদিন মনিটর করে আমাকে পরের দিন পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে, বাট সেই জিনিসটা হয়নি। আজকে আমরা সকালবেলায় এসে দেখি পেশেন্ট হুট করে এই অবস্থা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লিখিত কমপ্লেন অ্যান্ড একটা এফআইআর কপি আমরা থানায় এসে করলাম।